আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা দেখাবো এটা হচ্ছে ঘনমাত্রার আরো একটা একক। এককটা হচ্ছে কি পিপিএম। পিপিএম মানে কি পার্টস পার মিলিয়ন, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটার ফ্যাক্টরটাকে একটু খেয়াল রাখো। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন, আর এটার আরো একটা অর্থ হচ্ছে মিলিগ্রাম পার লিটার, এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এখন ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করি, প্রতি 10⁶ মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের পিপিএম বলে। 10⁶ মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকবে তাকে কি পিপিএম বলে। তাইলে আমরা ধরে নিলাম যে ভি মিলিলিটার দ্রবণে দ্রবীভূত থাকে ডাব্লিউ গ্রাম। তাহলে 1 মিলিলিটারে কত, 10⁶ মিলিলিটারে কত। তাহলে আমরা পিপিএম পাচ্ছি কি W/V × 10⁶। এই জায়গায় ডাব্লিউটা কি ভিটা কি প্রত্যেকটা আমাদের বুঝতে হবে। এই জায়গায় ডাব্লিউটা হচ্ছে দ্রবের ভর, কোন এককে, গ্রাম এককে। ডাব্লিউ গুলো কি দ্রবের ভর গ্রাম এককে। বি মানে কি দ্রবণের আয়তন, কোন এককে, মিলিলিটারে। তারপরে 10⁶ দিয়ে গুণ দিলেই কি আমাদের চলে আসবে পিপিএম। তাহলে পিপিএম W/V কথার অর্থ কি দেখো, উপরে হচ্ছে ভর, নিচে হচ্ছে আয়তন, মানে ওয়েট বাই ভলিউম, ঠিক আছে, W/V। তাহলে পিপিএম W/V মানে কি দ্রবের ভর গ্রামে, দ্রবণের আয়তন মিলিলিটারে, আর হচ্ছে কি ইন্টু 10⁶ দিয়ে গুণ করতে হবে। তাইলে আমরা পাবো কি পিপিএম W/V, দ্রবের ভর গ্রামে, দ্রবণের আয়তন মিলিলিটারে ইন্টু 10⁶। আচ্ছা, এইবার দেখো আমরা যদি সামনে আগাই, আচ্ছা তাইলে আমাদের যদি পিপিএম W/V থাকে তাহলে এই বিষয়টা হবে। আর যদি পিপিএম যদি লেখা থাকে পিপিএম V/V, এটার মানে হবে দ্রবের আয়তন, উপরে হবে মিলিলিটারে, নিচে হবে দ্রবণের আয়তন, নিচে হবে কি মিলিলিটার, ইন্টু হবে কি 10⁶। আর যদি পিপিএম W/W থাকে তাহলে কি হবে দ্রবের ভর গ্রামে, আর নিচে হবে কি দ্রবণের ভর গ্রামে, ইন্টু হবে 10⁶। আর যদি পিপিএম V/W থাকে তাহলে কি হবে দ্রবের আয়তন মিলিলিটারে, আর নিচে হবে কি দ্রবণের ভর গ্রামে ইন্টু 10⁶। এ হচ্ছে পিপিএম প্রকাশের তিনটা ফ্যাক্টর। পিপিএম W/V, উপরে হবে ভর, দ্রবণের ভর, নিচে হবে দ্রবের ভর, নিচে হবে দ্রবণের আয়তন মিলিলিটারে, আর ইন্টু 10⁶ দিয়ে গুণ দিলে আমরা পিপিএম পাবো। সেম ভাবে পিপিএম V/V হচ্ছে উপরে হবে দ্রবণের আয়তন, নিচে হবে দ্রবের আয়তন, নিচে হবে দ্রবণের আয়তন মিলিলিটারে ইন্টু 10⁶। পিপিএম W/W মানে ভর বাই ভর, তাহলে কি দ্রবের ভর গ্রামে, দ্রবণেরও কি হবে ভর গ্রামে ইন্টু 10⁶। পিপিএম V/W, উপরে হবে কি দ্রবের আয়তন মিলিলিটারে, নিচে হবে দ্রবণের ভর গ্রামে ইন্টু 10⁶। এ হচ্ছে পিপিএম কে প্রকাশ করার সবগুলো পদ্ধতি আমরা একসাথে করে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা সামনে আগাবো। আচ্ছা, আমরা যদি পিপিএমটা লেখার চেষ্টা করি তাহলে পিপিএমটা 1 ppm মানে কি 10⁶ মিলিলিটার দ্রবণে যদি 1 গ্রাম দ্রবীভূত থাকে। আমাদের ডেফিনেশন কি ছিল, 10⁶ মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে ওইটাই তো পিপিএম। তাহলে আমরা ধরে নিলাম 10⁶ মিলিলিটার দ্রবণে 1 গ্রাম দ্রবীভূত রয়েছে, তাহলে কি এটা 1 ppm। তাহলে দেখো আমরা যদি গ্রামকে মিলিগ্রামে নিতে চাই তাহলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে গ্রাম চলে যাবে কিসে, মিলিগ্রামে। আর 10⁶ রয়েছে কি মিলিলিটার, মিলিলিটারকে যদি আমরা লিটারে নিতে চাই তাহলে কি 1000 দিয়ে ভাগ বা 10⁻³ দ্বারা গুণ করতে হয়, তাহলে লিটারে চলে যাবে। এখন দেখো আমরা যদি এই জিনিসটা দেখি, এই জায়গায় কত থাকে, দেখো 10⁻³ আর এই জায়গায় 10⁻³ কাটাকাটি যাবে, 10⁻³ আর 10⁻³ তার মানে 1 থাকে এই জায়গায়।
আসে কি 1 মিলিগ্রাম পার লিটার। তার মানে আমরা কি বলতে পারি 1 ppm ইকুয়ালটা আমরা কি লিখতে পারি 1 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু আমরা একটু ডেফিনেশনটা লেখার চেষ্টা করি। আমরা কিন্তু আগে একটা ডেফিনেশন দিছি কি 10⁶ মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে ওটা হচ্ছে ppm, 10⁶ মিলিলিটার দ্রবণে 1 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে এটা হচ্ছে 1 ppm। এখন 1 ppm আমরা কি পেয়ে গেছি 1 মিলিগ্রাম পার লিটার। তার মানে আমরা কি লিখতে পারবো ppm ইকুয়াল লেখা যায় কি মিলিগ্রাম পার লিটার। এই জায়গা থেকে কিন্তু আমরা আরেকটা ডেফিনেশন দিতে পারি। ডেফিনেশনে কি দেওয়া যায় দেখো, এই বিষয়টা থেকে ppm কে আমরা যদি এই পার্টটা দিয়ে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, কি ডেফিনেশন আসবে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে কতটুকু থাকবে মিলিগ্রাম 1 মিলিগ্রাম 1 লিটার দ্রবণে 1 মিলিগ্রাম 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ppm বলে। আমরা এই জায়গা থেকে ডেফিনেশন দিলাম কি স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ppm বলে। আচ্ছা, এইবার আমরা এটা মুছে ফেলবো, আমরা অন্য একটা পার্টে যাব, একটু খেয়াল করো। আমরা খেয়াল রাখবো একটা বিষয়, সেই বিষয়টা কি ppm মানে কি একটু আগে আমরা যেটা লিখলাম মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, অথবা আমরা যদি দ্রবের ভর অথবা দ্রবের আয়তন দ্রবণের আয়তন এগুলো যদি দেওয়া থাকে আমরা কিন্তু ppm বের করার সূত্র আমরা লিখে ফেলছি একটু আগে। এখন দেখো আমরা ppm কি পাইছি ppm এগুলো পাইছি w গ্রামে v আয়তন মিলিলিটারে ইনটু হচ্ছে 10⁶, এটাই পাইছি কি আমরা ppm। আচ্ছা, দ্রাব্যতা ঘনমাত্রার আরো একটা সূত্র আমরা কি জানি, ঘনমাত্রা s ইকুয়াল টু হচ্ছে w ইনটু 1000 ক্যাপিটাল M ইনটু v। এই ক্ষেত্রে s কোন এককে, s কিন্তু ঘনমাত্রার একক, ঘনমাত্রা এটা হচ্ছে মোলারিটি এককে হবে, ক্যাপিটাল M মোলারিটি এককে। ঠিক আছে, মোলারিটির সাথে আমরা লিংক করব। আচ্ছা, এবার দেখো আমরা s এই পাশে যদি আমরা আণবিক ভর নিয়ে আসি, যেটাকে আরেকটু ফরম্যাট বানাই নেই, w ইনটু এই জায়গায় যদি 10⁶ লিখি আর ক্যাপিটাল M ইনটু v ইনটু 1000 দিয়ে আমরা নিচে গুণ করে দিলাম, উপরে গুণ করে দিলাম। ঠিক আছে, এইবার দেখো s আণবিক ভরটাকে এই পাশে নিয়ে আসি, w আণবিক ভরটার সাথে 10⁻³ 1000 কে ওই পাশে নিয়ে আসি, আর এই পাশে কি থাকে w বাই v ইনটু কি 10⁶। তাহলে দেখো তো s ইনটু আণবিক ভর ইনটু 1000 w বাই v ইনটু 10⁶, এটা দিয়ে কি আসতেছে ppm না, এই যে ppm। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ppm। তাহলে সুতরাং ppm আবার কি লেখা যায় sm ইনটু 1000। এটাও কিন্তু একটা সূত্র হইতে পারে। এই s মানে কি ঘনমাত্রা, ঘনমাত্রা কোন এককে মোলারিটি এককে। এই ক্যাপিটাল M মানে কি আণবিক ভর, কার আণবিক ভর দ্রবের আণবিক ভর। এটা এই দুইটা মানকে 1000 দিয়ে গুণ দিলে কিসে চলে যাবে ppm এ চলে যাবে। অর্থাৎ এই সূত্রের সাহায্যে তুমি মোলারিটি ঘনমাত্রাকে ppm এ নিতে পারবে, মোলারিটি ঘনমাত্রাকে ppm এ নিতে পারবে। তাহলে এ হচ্ছে ppm এর সবগুলা বিষয়। এবার আমরা যে পার্টটা দেখাবো ppb, আমরা এটা মুছে ফেলবো, দেন সেকেন্ড পার্ট দেখাবো ppb। দেখো ppb মানে পার্টস পার বিলিয়ন। আচ্ছা, এটা মানে হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার। ঠিক আছে, এটা মানে হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার। আচ্ছা, এইবার দেখো প্রতি ডেফিনেশনটা, প্রতি 10⁹ মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ppb বলে।
আচ্ছা, ওই দ্রবণের পিপিবি বলে। আমরা এখন যদি ধরে নেই 20 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত রয়েছে, আমরা ডাব্লিউ গ্রাম ধরি, তাহলে 1 মিলিলিটারে কত, আর 10⁹ মিলিলিটারে যতটুকু এটাই কি পিপিবি না? তাহলে W/V ইন্টু 10⁹। এই ডাব্লিউটা কি? এই ডাব্লিউটা হচ্ছে দ্রবের ভর, বিটা হচ্ছে কি দ্রবের ভর গ্রামে, আর বিটা হচ্ছে কি দ্রবণের আয়তন মিলিলিটারে। 10⁹ দিয়ে গুণ দিলে আমরা কি পাবো? পিপিবি পাবো। তাহলে আমরা এখন কি লিখতে পারি? পিপিবি ইকুয়াল টু W/V ইন্টু 10⁹। তার মানে সেম আগের মতো যদি আমরা চিন্তা করি, পিপিবি W/V ইকুয়াল টু কি, উপরে কি দ্রবের ভর গ্রামে আর দ্রবণের আয়তন মিলিলিটারে ইন্টু হবে 10⁹। আচ্ছা, উপরের পার্টটা মুছে নেই, আমরা উপরে লিখবো, ডেফিনেশনগুলো একটু উঠাই নাও। আর যদি কোথাও দেওয়া থাকে পিপিবি W/W, তার মানে কি হবে? উপরে হবে দ্রবের ভর গ্রাম এককে, নিচে হবে দ্রবণের ভর গ্রাম এককে ইন্টু 10⁹। আর যদি দেওয়া থাকে পিপিবি V/W, তাহলে উপরে হবে কি দ্রবণের আয়তন মিলিলিটারে আর দ্রবের ভর গ্রামে ইন্টু 10⁹। সেম ভাবে পিপিবি V/Vও দেওয়া থাকতে পারে। এবার উপরে হবে কি, এবার উপরে হবে দ্রবণের আয়তন মিলিলিটারে, নিচে হবে কি, সরি উপরে হবে তো দ্রবের, এটা ভুল হয়েছে, দ্রবের আয়তন, উপরে হবে দ্রবের আর নিচে হবে কি দ্রবণের আয়তন মিলিলিটার ইন্টু 10⁹। এ হচ্ছে পিপিবি কে প্রকাশ করার। আমাদেরকে যদি দ্রবের ভর দ্রবণের আয়তন দেওয়া থাকে তাও আমরা বের করতে পারবো। আমাদেরকে যদি দ্রবণের আয়তন এবং দ্রবের আয়তন দেওয়া থাকে তাও কি পিপিবি V/V বের করতে পারবো। এই মানগুলো বসাই কি আমরা পিপিবি কে W/V, W/W, V/W, V/V এরকম বিভিন্ন একক কি বের করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে পিপিবি পাওয়ার সবগুলো সূত্র। একটু সূত্রগুলো উঠায় নাও, দেন আমি সেকেন্ড পার্টে যাচ্ছি। আচ্ছা দেখো, পিপিবি হচ্ছে কি, যদি 1 পিপিবি বলি 10⁹ মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে, আমি ধরে নিলাম 1 গ্রাম, তাহলে কি 1 পিপিবি হবে। তাহলে এবার দেখো, আমি যদি গ্রামকে মাইক্রোগ্রামে নিতে চাই তাহলে কি 10⁶ দিয়ে গুণ হবে। আর এই জায়গায় আমি মিলিলিটারকে যদি লিটারে নিতে চাই 1000 দিয়ে ভাগ অথবা 10⁻⁻ দিয়ে গুণ। তাহলে দেখো কত আসতেছে, 1 কিন্তু হবে। হ্যাঁ, 10⁶ কাটাকাটি গেলে 10⁻³ কাটাকাটি যাবে, 10⁻³ 10⁻³ কাটাকাটি যাবে, তাহলে হবে কি 1 মাইক্রোগ্রাম পার লিটার। তাহলে 1 পিপিবি ইকুয়াল টু কি লেখা যায়, 1 মাইক্রোগ্রাম পার লিটার। এই জায়গা থেকে কিন্তু আমরা একটা ডেফিনেশন বলতে পারি। ডেফিনেশনটা কি হবে, স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মাইক্রোগ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের পিপিবি বলে। আমি বলতেছি, আবার লিখে নাও, স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মাইক্রোগ্রাম দ্রবীভূত থাকবে তাকে ওই দ্রবণের পিপিবি বলে। আচ্ছা, এবার আমরা আবার ওই ফরম্যাটটা একটু চেঞ্জ করার চেষ্টা করব, যে আগের মতো। S ইকুয়াল টু কি W ইন্টু 1000 ক্যাপিটাল M ইন্টু V। 1000টাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি।
আচ্ছা, তাহলে এবার খেয়াল করো এস ইন্টু ডাব্লিউ ইন্টু আচ্ছা ইন্টু ভি। এই জায়গায় যদি আমরা 10⁹ দিতে চাই তাহলে নিচে কি করতে হবে, 10⁶ দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এস আমরা এই পাশে নিয়ে আসি আণবিক ভরকে, এই পাশে নিয়ে আসি 10⁶ কে, ডাব্লিউ বাই বি ইন্টু 10⁹। এটাই কিন্তু ছিল আমাদের পিপিবি, ডাব্লিউ বাই বি ইন্টু 10⁹, এটাই কিন্তু ছিল কি পিপিবি। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, এস ইন্টু আণবিক ভর ইন্টু 10⁶ ইকুয়াল টু কি পিপিবি, বা পিপিবি ইকুয়াল টু কি এস ইন্টু আণবিক ভর ইন্টু 10⁶। এই সূত্রটার সাহায্যে তুমি কি করতে পারো, দেখো এই জায়গায় যে এস এটা কি ঘনমাত্রা, ঘনমাত্রা কোন এককে, মোলারিটি এককে। আর এই ক্যাপিটাল এম এটা কি আণবিক ভর, কার আণবিক ভর, দ্রবের আণবিক ভর। তাইলে ঘনমাত্রা মোলারিটি একক থেকে তুমি এই সূত্রের সাহায্যে কোন এককে নিতে পারবা, পিপিবি এককে নিতে পারবা। ঠিক আছে, পিপিবি এককে নেওয়া যায়। এ হচ্ছে পিপিবি এর টোটাল কাজ। এইবার আমরা আরো একটা বিষয় খেয়াল রাখবো, অবশ্যই এই জায়গায় আমি লিখে দিতেছি। দেখো আমরা পিপিএম কে যদি, আচ্ছা এই সূত্রটারও আমি একটু প্রতিপাদন দেখাই। দেখো পিপিবি ইকুয়াল টু কি ডাব্লিউ বাই বি ইন্টু কি 10⁹। এটা হচ্ছে পিপিবি। আচ্ছা, আর পিপিএমটা কি ছিল, পিপিএমটা আমি এই পাশে লিখি, পিপিএম ডাব্লিউ বাই বি ইন্টু 10⁻, কত ছিল 6। আচ্ছা এইবার দেখো আমি যদি ডাব্লিউ বাই বি ইন্টু 10⁶ রাখি আর 10⁻³ কে আমি আলাদা করে দেই, তাহলে দেখো আমাদের কি হয়, পিপিবি ইকুয়াল টু কি পিপিএম ইন্টু 10⁻3। মানে পিপিএম কে যদি 1000 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কিসে চলে যাবে, পিপিবি তে চলে যাবে। আমরা কিন্তু এই ম্যাথটা দিয়েও কি সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ করব। ঠিক আছে, পিপিএম কে 1000 দিয়ে গুণ দিলে পিপিবি তে চলে যায়। আচ্ছা এবার আমরা দেখো পিপিটি। দেখো পিপিটি এটার ফুল মিনিং হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। অর্থাৎ খেয়াল রাখতে হবে যেটা ন্যানোগ্রাম পার লিটার। ঠিক আছে, এটা ডেফিনেশনটা কি হবে, প্রতি 10⁻12 মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের পিপিটি বলে। সেম আগের মতো আমরা কাজ শুরু করে দেই। ভি মিলিলিটার দ্রবণে দ্রবীভূত থাকে, ধরে নিলাম আমরা ডাব্লিউ গ্রাম। 1 মিলিলিটারে কত, আমাদের বলছি কি 10⁻12 মিলিলিটারে কত, তাহলে হবে কি ডাব্লিউ 10⁻12 বাই বি। এটাই হচ্ছে কি পিপিটি। সুতরাং আমরা পিপিটি কি লিখতে পারবো, ডাব্লিউ বাই বি ইন্টু 10⁻12। তাহলে দেখো তো এই ডাব্লিউটা কি, দ্রবের ভর গ্রামে, দ্রবণের আয়তন মিলিলিটারে, ইন্টু 10⁻12, এটা হবে কি পিপিটি। তাহলে সেম আগের মতো আমরা আবার তিনটা সূত্র লিখবো, পিপিটি ডাব্লিউ বাই বি, দেখো উপরে কি দ্রবের ভর গ্রামে, নিচে কি দ্রবণের আয়তন মিলিলিটারে ইন্টু 10⁻12। তাহলে একভাবে প্রকাশ করলাম। আমরা উপরেগুলো এখন মুছে উপরে লিখতেছি। এবার দেখো পিপিটি ভি বাই বি
উপরে হবে দ্রবের আয়তন মিলিলিটার, নিচে হবে দ্রবণের আয়তন মিলিলিটার ইন্টু 10^12। আর কি হতে পারে পিপিটি W/W, তাহলে হবে কি দ্রবের ভর গ্রামে, দ্রবণের ভর গ্রামে ইন্টু 10^12। আরো কি হতে পারে পিপিটি B/W, উপরে হবে কি দ্রবের আয়তন মিলিলিটারে, নিচে হবে কি দ্রবণের ভর গ্রামে ইন্টু 10^12। এই চারটা সূত্রের সাহায্যেও কিন্তু আমরা পিপিটি এর মান বের করতে পারবো। তোমাকে পিপিবি এর সকল সূত্র আমি দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই চারটা সূত্রের সাহায্যেও কি আমরা পিপিটি কে বের করতে পারবো। আচ্ছা, এটা মুছে ফেলতেছি। এইবার দেখো পিপিটি 1 পিপিটি ইকুয়াল টু কি 10^12 মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রবদ্রবীয় থাকে, ধরে নিলাম 1 গ্রাম দ্রবদ্রবীয় থাকে, ঠিক আছে। এবার দেখো 1 গ্রামকে আমি যদি ন্যানোগ্রামে নিতে চাই তাহলে কি 10^9 দিয়ে গুণ হবে, আর 10^12 মিলিলিটারকে যদি লিটারে নিতে চাই 10^3 দ্বারা গুণ হবে। তাহলে দেখো কত থাকে 1 ন্যানোগ্রাম পার লিটার। তার মানে কি 1 পিপিটি ইকুয়াল টু হচ্ছে 1 ন্যানোগ্রাম পার লিটার। তাহলে আমি কি বলতে পারি পিপিটি ইকুয়াল টু কি ন্যানোগ্রাম পার লিটার। এই জায়গা থেকে আমরা একটা সূত্র দিতে পারি আগের মতো, স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত ন্যানোগ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের পিপিটি বলে। স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত ন্যানোগ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের পিপিটি বলে। এটা একটু লিখে নিবা তোমরা। হ্যাঁ, তাহলে এবার দেখো আমি আরো সামনে আগাই। আমরা জানি দ্রবতা S ইকুয়াল টু কি W ইন্টু 1000 বাই ক্যাপিটাল M ইন্টু V। এই সূত্রটা সম্পর্কে কিন্তু আমরা আগে থেকে অবগত। এই W হচ্ছে কার ভর? দ্রবের ভর। ক্যাপিটাল M হচ্ছে দ্রবের আণবিক ভর। দ্রবের ভর এবং দ্রবের আণবিক ভর দুইটাই কি গ্রাম এককে হবে। B হচ্ছে দ্রবণের আয়তন মিলিলিটারে, 1000 দিয়ে গুণ দিলে আমি ঘনমাত্রা S পাবো, মোলারিটি এককে পাবো। আচ্ছা, এইবার দেখো W ক্যাপিটাল M ইন্টু V। আচ্ছা, আমি যদি এই জায়গায় উপরে 10^12 লিখতে চাই তাহলে নিচে কি 10^9 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এই পাশে যদি মানগুলো নিয়ে আসার চেষ্টা করি, আণবিক ভর ইন্টু 10^9 W ইন্টু কি 10^12 বাই কি থাকবে V থাকবে S 10^9। এই বিষয়টাই কিন্তু হবে কি পিপিটি। আমরা এই বিষয়টা কিন্তু লিখে আসছি, দ্রবের ভর আর কি দ্রবণের আয়তন মিলিলিটারে 10^12 দিলে পিপিটি হয়। তাইলে আমি কি বলতে পারি পিপিটি ইকুয়াল টু S ইন্টু M ইন্টু 10^9। এই S মানে কি? আচ্ছা, পিপিটি তো আমরা বুঝলাম। S মানে হচ্ছে কি? S মানে হচ্ছে ঘনমাত্রা একক, কোন এককে? মোলারিটি এককে। M মানে কি? দ্রবের আণবিক ভর, আর এটাকে 10^9 দিয়ে গুণ দিলে পিপিটি পাওয়া যায়। অর্থাৎ এই সূত্রের সাহায্যে তুমি মোলারিটিকে কিসে নিতে পারবা? পিপিটিতে নিতে পারবা। মোলারিটি ঘনমাত্রাকে পিপিটিতে নেওয়া যায়। ডিয়ার স্টুডেন্ট, এগুলো একটু উঠাই নাও, তারপরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, মুছে ফেলতেছি। দেখো এইবার দেখো পিপিএম হচ্ছে কি W/V ইন্টু 10^6। পিপিবি কি W/V ইন্টু 10^9, আর পিপিটি কি W/V ইন্টু 10^12। ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, আমি যদি পিপিটি এই জায়গায় যদি W ইন্টু 10^9 কে রেখে দেই বাই V ইন্টু 1000 কে আলাদা করে দিলাম,
তাহলে দেখো তো এই যে মাঝের অংশটা W/B × 10⁹ এটাই কি পিপিবি না? তাহলে আমি কি লিখতে পারবো, পিপিটি ইকুয়াল টু কি পিপিবি ইন্টু 1000, মানে পিপিটি কে 1000 দিয়ে গুণ দিলে কিসে চলে যায়, পিপিবি তে চলে যায়। আবার দেখো আমি যদি লিখি পিপিটি W/B × 10⁻12, এই জায়গায় W/B ইন্টু 10⁶ কে যদি লিখে দেই, 10⁶ কে আলাদা করলে দেখো তো এই অংশটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এই যে পিপিএম লিখতে পারি। তাহলে পিপিটি ইকুয়াল টু কি পিপিএম ইন্টু 10⁶, এই সূত্রের সাহায্যে আমরা ম্যাথ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝাইলাম, পিপিএম কে 10⁶ দ্বারা গুণ দিলে পিপিবি তে যায়, আর পিপিবি কে 1000 দিয়ে গুণ দিলে পিপিটি তে যায়। আবার আমরা কি দেখাইছি এর আগে আমরা দেখাইছি যে পিপিবি তে যাবে পিপিএম কে 1000 দিয়ে গুণ দিলে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এতক্ষণ পর্যন্ত পিপিএম, পিপিবি, পিপিটি এই বিষয়গুলো সবগুলা যে মানে সূত্রের টাইপগুলো আমরা দেখাইলাম, এগুলো দিয়ে আমরা সামনে ম্যাথ করব। আরো কিছু ঘনমাত্রা একক আছে, আমরা পিপিএম, পিপিবি, পিপিটি তিনটা একক ক্লিয়ার হলাম, আরো কিছু ঘনমাত্রা একক দেখাবো। খেয়াল করো, যদি কোথাও লেখা থাকে, ধরো লেখা আছে 5% W/B সালফিউরিক অ্যাসিড, এই পার্সেন্টেজ অফ W/B এটাও কিন্তু ঘনমাত্রা একটা একক। এই কথাটা বলতে আমরা কি বুঝি, এই কথাটা বলতে আমরা বুঝি 100 মিলিলিটার দ্রবণে H2SO4 রয়েছে কতটুকু, 5 গ্রাম। আচ্ছা, এটা সম্পর্কে যদি আমি একটু বলতে চাই, দেখো আচ্ছা উপরে কি ভর, নিচে কি আয়তন, মানে ওয়েট বাই ভলিউম। ঠিক আছে, ভর বাই আয়তন, উপরে ভর নিচে আয়তন। আচ্ছা এই জায়গায় যদি আমি এমন হয় 1 মিলিলিটার লেখার চেষ্টা করি, তাহলে কি যাবে, 5 গ্রাম যাবে উপরে আর 100 মিলিলিটার যাবে নিচে। তার মানে উপরে কি ভর, নিচে হচ্ছে আয়তন। ঠিক আছে, এই যে দেখো ভর বাই আয়তন, এই বিষয়টা কিন্তু এই জায়গায় অ্যাপ্লাই হয়েছে। W/B কথার অর্থ কি, উপরে হবে ভর, নিচে হচ্ছে আয়তন। আর পার্সেন্টেজ অফ W/B এরকম যদি থাকে, তার মানে কি 100 মিলিলিটারে আছে 5 গ্রাম। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা এইবার দেখো, যদি লেখা থাকে 5% W/W সালফিউরিক অ্যাসিড, এটা বলতে আমরা বুঝি 100 গ্রাম দ্রবণে, এবার নিচেও ভর উপরেও ভর, 100 গ্রাম দ্রবণে H2SO4 রয়েছে, কতটুকু রয়েছে, 5 গ্রাম। আচ্ছা আবার যদি লেখা থাকে 5% V/W H2SO4, এটার অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রবণে H2SO4 রয়েছে 5 মিলিলিটার। আমাদের আরো একটা থাকতে পারে 5% অফ V/W H2SO4, V/W H2SO4, এটা বলতে আমরা বুঝি 100 গ্রাম দ্রবণে H2SO4 রয়েছে 5 মিলিলিটার। এই হচ্ছে আমাদের পার্সেন্টেজ দিয়ে যদি কোনো বিষয় থাকে, পার্সেন্টেজের বিষয়গুলো 5% W/B, W/B মানে উপরে ভর নিচে আয়তন, তখন কি 100 মিলিলিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিড রয়েছে 5 গ্রাম। ঠিক আছে, প্রত্যেকটা তোমরা আলাদা আলাদা ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবা, এগুলো আমাদের প্রয়োগ হবে। আর যদি থাকে 5% W/W মানে ভর বাই ভর, তার মানে উপরে ভর নিচে ভর, তাহলে কি হবে, 100 গ্রাম দ্রবণে সালফিউরিক অ্যাসিড রয়েছে 5 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো উপরেও ভর হবে, নিচেও ভর হবে। আচ্ছা যদি থাকে 5% V/W সালফিউরিক অ্যাসিড, আচ্ছা V/W মানে দুইবার হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আমরা এটা V/B হয় নাই, হ্যাঁ V/B হয় নাই, তাহলে এটা যদি V/B হয় তাহলে এটা হবে 100 মিলিলিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিড হচ্ছে 5 মিলিলিটার। আচ্ছা V/W সালফিউরিক অ্যাসিড, এটার মানে কি হবে, 100 গ্রাম দ্রবণে সালফিউরিক অ্যাসিড রয়েছে 5 মিলিলিটার, উপরে হবে আয়তন আর নিচে হবে কি ভর। 5% V/B সালফিউরিক অ্যাসিড মানে কি 100 মিলিলিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিড হচ্ছে 5 মিলিলিটার, উপরে হবে কি আয়তন আর নিচে হবে কি আয়তন। এই অংশটা উপরে আর নিচের অংশটা কি এই পাশে, এভাবে তোমরা খেয়াল রাখবা। হ্যাঁ,
আচ্ছা, ঘনমাত্রার লাস্ট আর একটা বিষয় আছে, ওই বিষয়টা আমি একটু বলি। একটা বিষয় একটু থাকতে পারে, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। এটাকে x দ্বারা প্রকাশ করে। মোল ভগ্নাংশ হচ্ছে উপাদানের মোল সংখ্যা, উপাদানের মোল সংখ্যা হচ্ছে উপরে, আর টোটাল যে আছে সবার মোট মোল সংখ্যা হবে নিচে। আচ্ছা, ধরো কোন একটা পাত্রে সালফিউরিক অ্যাসিড রয়েছে আর এটার সাথে পানি যোগ করছো, ঠিক আছে? তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের ধরো একটা ভর দেওয়া আছে, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডে 5 গ্রাম নেওয়া হয়েছে আর পানি নেওয়া হয়েছে ধরো 2 গ্রাম, ঠিক আছে? তাহলে আমরা কি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করতে পারবো প্রদত্ত ভর বাই আণবিক ভর। সালফিউরিক অ্যাসিডের প্রদত্ত কত 5 গ্রাম আর আণবিক ভর তো আমরা জানি 98। আর সেম ভাবে পানির ক্ষেত্রে পানির মোল সংখ্যা কি প্রদত্ত ভর বাই আণবিক ভর। পানির প্রদত্ত ভর কত 2 গ্রাম, আণবিক ভর কত আমরা জানি 18 গ্রাম। তাহলে আমরা এবার কি সালফিউরিক অ্যাসিড এবং দুইটাই সালফিউরিক অ্যাসিড লিখে আছে, পানি দুইজনের কি মোল সংখ্যা পেয়ে গেলাম। এবার সালফিউরিক অ্যাসিডের মোল ভগ্নাংশ কি হবে? উপরে হবে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা আর নিচে হবে কি মোট মোল সংখ্যা। আবার পানির মোল ভগ্নাংশের ক্ষেত্রে উপরে হবে পানির মোল সংখ্যা আর নিচে হবে কি মোট মোল সংখ্যা। আরেকটা বিষয় তোমরা বোঝার চেষ্টা করবা সব সময়, এই মিশ্রণে দুইটা আছে, সালফিউরিক অ্যাসিড আর পানি, ঠিক আছে? আচ্ছা, আমরা এই পাশে দেখাই সালফিউরিক অ্যাসিডের মোল ভগ্নাংশ প্লাস পানির মোল ভগ্নাংশ, দুইটা যদি আমরা যোগ করি, হ্যাঁ, যোগফলটা কেমন হয় দেখো, নিচে দেখাচ্ছি। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা নিচে হবে কি মোট মোল সংখ্যা প্লাস পানির মোল ভগ্নাংশ, উপরে হবে কি পানির মোল সংখ্যা নিচে হবে কি মোট মোল সংখ্যা। এবার কি n অফ সালফিউরিক অ্যাসিড প্লাস n অফ পানি, উপরে হবে কি n অফ সালফিউরিক অ্যাসিড প্লাস n অফ পানি। 1 আসতেছে। তার মানে কোন একটা মিশ্রণে, এই জায়গায় আমরা কি লিখতে পারি, কোন একটা মিশ্রণে x অফ সালফিউরিক অ্যাসিড প্লাস x অফ পানি ইকুয়াল টু কি 1। কোন একটা মিশ্রণে কোন একজনের যদি আমরা মোল ভগ্নাংশ পাই 1 থেকে, ওইটা বাদ দিলে কি অপরটার মোল ভগ্নাংশ পাওয়া যাবে। মানে কোন মিশ্রণে যতগুলা উপাদান থাকবে সবগুলোর মোল ভগ্নাংশের যোগফল কত হবে 1 হবে। কোন একটা মিশ্রণে যতগুলা গ্যাস বা যতগুলা যৌগ, যতগুলা, যেহেতু আমরা দ্রবণ নিয়ে আলোচনা করছি, যতগুলা যৌগ থাকবে সবার মোল ভগ্নাংশের যোগফল কত হবে 1 হবে। এই সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগতে পারে। এই যে যদি 3টা থাকতো তাহলে কি হইতো, আরো একটা যোগফল ইকুয়াল টু কি হইতো 1 হইতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোল ভগ্নাংশ এই হচ্ছে আমাদের ঘনমাত্রার যতগুলা একক আছে, এককগুলার আমরা বেসিক কনসেপ্ট আজকে শেষ করলাম। গত ক্লাসে আমরা, এর আগের ক্লাসে তোমরা একটু দেখে নিবা, মোলারিটি, মোলালিটি, নরমালিটি দেখানো হয়েছে। আজকের ক্লাসে পিপিএম, পিপিবি, পিপিটি প্রথমে কমপ্লিট হয়েছে, তারপরে পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই বি, পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ, পার্সেন্টেজ অফ বি বাই বি, এগুলো দেখানো হয়েছে। দেন লাস্টে আমরা কি করলাম, মোল ভগ্নাংশের পার্টগুলোকে দেখাই দিছি। নেক্সট ভিডিও থেকে আমরা এই যে কমপ্লিট যে সূত্রগুলো দেখাইছি সবগুলো সূত্র অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন ম্যাথ করা শুরু করে দিব। এই ভিডিওগুলো তোমরা দেখবা, দেন নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ ম্যাথ ক্লাস শুরু হবে।